নমস্কার, সবাইকে স্বাগত। আমি অর্পিতা। আজও চলে এসেছি স্যারের সাথে রিজুভিন ত্বক কথার পরবর্তী এপিসোড নিয়ে। আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যে হোম রেমেডিস যেগুলো আমাদের উপকারের বদলে উল্টে ক্ষতি করছে। তাই আজকে স্যারের সাথে আলোচনা করব যে হোম রেমেডিসগুলো আমাদের উপকারে লাগে। স্যার, ইউজফুল হোম রেমেডিস এই জিনিসটা নিয়ে আপনি কি বলবেন? হোম রেমেডিস আমরা আগের দিন যেগুলো বলেছিলাম, কিছু ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং স্কিন বার্ন হয়, সেরকম হয়। কিন্তু সমস্ত হোম রেমেডিসই যে একদম বাতিলের তালিকায় সেরকম নয়। বেশ কিছু হোম রেমেডিস আছে যেগুলো আমরা নিরাপদে ইউজ করতে পারি। তুমি যদি প্রথম থেকে আমরা যেটা খুব কমনলি ডে টু ডে লাইফে যেগুলো প্রেসক্রাইব করি, যেমন ধরো যদি গ্লিসারিনের কথা দিয়ে শুরু করি। এখন তো সিজনটা চলছেই গরম, শীতের শীতকাল। সময়টা, উইন্টারে। তো এখন হাইড্রেশনের ইম্পর্টেন্স খুব বেশি। জলের শরীর থেকে যেটা ট্রান্সএপিডার্মাল ওয়াটার লস যেটাকে বলা হয়, জলটা বেরিয়ে যাচ্ছে, সেটাকে প্রিভেন্ট করার খুব ভালো উপায় হচ্ছে গ্লিসারিন ইউজ করা। গ্লিসারিন একটা হাইগ্রোস্কোপিক মেটেরিয়াল। বলা হয় যে বাতাসে জলীয় বাষ্পের যে মাত্রা বা আপেক্ষিক আর্দ্রতা, সেটা যদি 70%-এর নিচে চলে আসে তাহলে গ্লিসারিন অ্যাভয়েড করা উচিত। কিন্তু এর মধ্যে আর একটা ব্যাপার আছে। কিন্তু যদি আমরা স্নান করার পরে হাইড্রেশনটা স্কিনের মধ্যে দেওয়ার পর যদি আমি গ্লিসারিনটা লাগাই, তাহলে কিন্তু সেটা অতটা প্রবলেম করে না। অন্যথা গ্লিসারিন লাগালে গ্লিসারিন চামড়ার নিচেরকার জলটা টেনে আরো বেশি ট্রান্সএপিডার্মাল ওয়াটার লস বাড়িয়ে দেয়। তো আমি এই জন্য পেশেন্টদেরকে বলি যে স্নান ভালো করে করার পর গ্লিসারিনের সঙ্গে একটা কোকোনাট অয়েল যদি মিশিয়ে লাগানো যায়, সেটা ভেজা অবস্থায়। ভেজা অবস্থায় স্নানটা করলো, স্নানের যে কর্নিওসাইট থাকে, কর্নিওসাইটের একটা জল ধারণ ক্ষমতা রয়েছে, একটা স্পঞ্জ প্রপার্টি রয়েছে। তো জলটা যখন ট্যাপ করলো, সেটাকে আমরা গ্লিসারিন এবং নারকেল তেলের একটা মিশ্রণ, সেটা 1:1 হতে পারে, 2:1 হতে পারে, ডিপেন্ডিং আপন পেশেন্ট স্কিন কন্ডিশন। পেশেন্ট যদি সেটা অ্যাপ্লাই করে তাহলে মোটামুটি বিকেল পর্যন্ত কিন্তু অনেকটা থেকে যায়। এবার এই গ্লিসারিনটা যে খুব মানে বড় কোম্পানির হতে হবে এরকম নয়। সাধারণ যে গ্লিসারিনগুলো হয়, আইপি বা বিপি যেগুলো থাকে, মেডিসিন দোকানেই পাওয়া যায়, সেটাই পেশেন্ট ইউজ করতে পারে এবং খুব নিরাপদ একটা প্রোডাক্ট, কোনো অসুবিধা কিছু নেই। এর সাথে সাথে তো ক্র্যাক হিলের জন্য গ্লিসারিনটা লাগালে ভীষণ উপকার হয়। হ্যাঁ, ক্র্যাক হিলের ক্ষেত্রে আমরা একটু থিক প্রপার্টি আছে সেরকম চাইবো। যেমন আমরা যখন ছোটবেলায় একটা খুব ঘরোয়া টোটকা ছিল, সেটা আমি মাঝে মধ্যে এখনো পেশেন্টদেরকে বলি। যদিও সবাই সেটা খুব পছন্দ করে না, কারণ ঘরোয়া টোটকা তো যদি খুব সস্তায় হয় তখন ভাবে হয়তো কাজ কাজ হবে না। করবে না। কিন্তু ঘরোয়া টোটকা তো অনেক সময় কাজ হয়। যেমন এই মোম, যেটা অনেক ঘরেতেই থাকে, মোম যদি একটা পাত্রে গলিয়ে নিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল বা নারকেল তেল মিশিয়ে 1:1 বা 2:1 করে ঠান্ডা করে নেওয়া হয়, তাহলে একটা কিন্তু বেশ স্টিকি একটা পদার্থ তৈরি হয়। সেটাকে কৌটোর মধ্যে, জারের মধ্যে রাখা যেতে পারে। তারপরে সন্ধ্যের দিকে বা দুপুরের দিকে যখন একটু রেস্ট টাইম থাকছে, সেই সময়তে পাটাকে একটু ঝামা পাথর দিয়ে ঘষে নিয়ে ভেজা জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে পিউমি স্টোন বা ঝামা পাথর দিয়ে ঘষে যদি ওই ক্রিমটা লাগিয়ে দেওয়া যায়, তাহলে স্কিনটা অনেক বেশি সফট এবং ম্যালিয়েবল হয়। এবং পা ফাটা তো মূলত হচ্ছে জলটা পা থেকে বেরিয়ে যাচ্ছে, যেমন শুকিয়ে যাওয়া মাখা ময়দা যেরকম হয়, একটু মোচড় দিলে ক্র্যাক হয়ে যায়। পায়ের মধ্যেও চলাফেরা করার সময়, মুভমেন্টের সময় অনেক শিয়ারিং ফোর্স কাজ করে। তো সেই শিয়ারিং ফোর্সটা যদি করার সময় স্কিন যদি ম্যালিয়েবল না হয়, সফট না হয়, তাহলে টুইস্ট করলে ফেটে যাবে। তো যদি আমি কোনোভাবে হাইড্রেশনটা বাড়াতে পারি, তাহলে এটা অনেক ক্ষেত্রেই লাভ দেয়। এটা কিন্তু শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের সোরিয়াসিস বা এক্সিমার মতো বা স্কিন কন্ডিশনগুলো নেই। সেইগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ময়েশ্চারাইজার দিয়ে ঠিক হবে না, তার স্পেসিফিক ট্রিটমেন্ট লাগবে। আদারওয়াইজ অনলি যদি স্কিন ফাটা, ড্রাইনেস থাকে, সেক্ষেত্রে পায়ের তলে এটা লাগালে কাজ হয় ভালো। সেকেন্ড একটা জিনিস স্যার খুব কমন, যেটা আমাদের বেশিরভাগ লোকের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে। তো এই অ্যালোভেরাটা কিরকম ভাবে আমরা ইউজ করতে পারি? অ্যালোভেরাও প্রচুর উপকারী দিক আছে। অ্যালোভেরার মধ্যে বিভিন্ন ধরনের একদম থেরাপিউটিক মলিকিউলস যাকে বলে থাকে, যেগুলো স্কিনের রং বাড়া আটকায়, স্কিনের মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি বাড়ায়, স্কিনের ইনফ্লামেশনটা কমায়, স্কিনের মধ্যে উন্ড হিলিং এ হেল্প করে। এরকম অনেকগুলো এর গুণ আছে। তো অ্যালোভেরা জেলটা যখন স্কিনে অ্যাপ্লাই করা হয়, একটা সুদিং এফেক্টও পাওয়া যায়, ময়েশ্চারাইজেশন এফেক্টও পাওয়া যায়। এতে একটা জিনিস মনে রাখা দরকার যে যে অ্যালোভেরা জেলটা গাছ থেকেই লাগানো হয়, তাতে কিন্তু অনেকটা কন্ট্যাক্ট অ্যালার্জি হওয়ার রিস্ক থাকে। সেই ইচিং প্রবলেম হতে ইচিং পারে। হতে পারে, বার্নিং, রেডনেস এসব হতে পারে, কোনো যদিও সেটা খুব কমন নয়, তবু হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি পিউরিফাইড অ্যালোভেরা জেল যদি পেশেন্ট লাগাতে পারেন তাহলে ভালো হয়। আর এমনিতেও পিউরিফাইড অ্যালোভেরা জেল লাগালেও অনেকের ক্ষেত্রে কন্ট্যাক্ট অ্যালার্জি হয়। তো মোস্টলি অ্যালোভেরাটা কিন্তু সেফ। আচ্ছা, এটা কি স্কিনের সাথে সাথে হেয়ারেও ইউজ করা যায়? অনেকে করেন, তবে আমরা মুখের ক্ষেত্রেই বা বডির ক্ষেত্রে লাগাতে পারি। কোথাও সানবার্ন হলো বা কোনো রকম একটা ইরিটেশন হলো স্কিনের মধ্যে, সেন্সিটিভ স্কিন, সেক্ষেত্রে যদি না কন্ট্যাক্ট অ্যালার্জি থাকে তাহলে দেওয়া যেতে পারে। স্যার, নেক্সট আসি নারকেল তেল।
নারকেল তেলটা কিভাবে কাজ করে এই হ্যাঁ, শীতকালের জন্য? নারকেল তেল শুধু নয়, নারকেল তেল, অলিভ অয়েল, যে কোনো ভেজিটেবল অয়েল যেগুলোই থাকে সেগুলো সবই কিন্তু প্রচন্ড মানে খুব বেশি আমাদের উপকারে আসে। স্পেশালি এই কোকোনাট অয়েলটা বলা হয়, কারণ কোকোনাট অয়েলটা বেশ অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে। এবং সাউথ ইন্ডিয়ান যে পপুলেশন রয়েছে তারা নারকেল তেল প্রচুর ইউজ করেন, শুধু রান্নার ক্ষেত্রে নয়, গায়ের জন্য মাখার ক্ষেত্রেও, স্ক্যাল্পের ক্ষেত্রেও অনেকে ইউজ করেন। তো নারকেল তেল আমরা অ্যাজ এ প্লেন ব্র্যান্ড ইমোলিন ইউজ করতে পারি। সেক্ষেত্রে কোল্ড প্রেসড যেটা প্রিপারেশন সেটা ইউজ করতে বলা হয়, কারণ নর্মাল যে প্রসেসিং গুলো, সাধারণ প্রসেসিং, তাতে কিন্তু অনেকগুলো উপকারী যে পদার্থগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো কোল্ড প্রেস বা ভার্জিন কোকোনাট অয়েল যেগুলো থাকে সেগুলো ইউজ করলে ভালো। স্যার নেক্সট আমি একটু দেখে বলছি, হ্যাঁ, এত হ্যাঁ। জিনিস আছে আমার মানে হ্যাঁ। মনে রাখা পসিবল হয় না। স্যার কমন সল্ট, এটা তো সবার বাড়িতেই থাকে। হ্যাঁ, কমন সল্টও একটা খুব কাজের জিনিস। হোমমেড, হ্যাঁ। কমন সল্টটা আমরা একদম টেক্সট বুকেও মেনশন থাকে বেসিস থেরাপির মধ্যে। যেমন পায়োজেনিক গ্রানুলোমা বলে একটি ডিজিজ রয়েছে, সেক্ষেত্রে আমরা কমন সল্ট ইউজ করতে পারি। আম্বিলিকাল গ্রানুলোমা বলা হয়, যেটা একদম থেরাপিতে ইউজ করা, পেডিয়াট্রিশিয়ানরা খুব ইউজ করেন। এবং বাচ্চা যখন একটু বড় হয়, একদম ছোট নিউনারাল বাচ্চা, আম্বিলিকাল কর্ডটা ফল অফ করার পর আম্বিলিকাসের মধ্যে একটা লাল, একটা একদম চেরি টাইপের একটা ফোলা জায়গা দেখতে পাওয়া যায়, সেটাকে আম্বিলিকাল গ্রানুলোমা বলা হয়। তো ওইটাকে সল্ট দিয়ে একটা ডাক টেপ দিয়ে পেস্টিং করেও কিন্তু সারানো যায়। একদম চিপ থেরাপি এবং খুব ইজিলি অ্যাভেলেবল, উইদাউট এনি সাইড এফেক্ট এটা ইউজ করা হয়। পায়োজেনিক গ্যালোমার ক্ষেত্রেও সার্জারি করার আগে বা কটারাইজ করার আগে সল্টের ইউজ করার চল আছে। লবণ জল তো আমরা সবসময়তেই যে কোনো রকম ফোড়া বা উন্ডের ক্ষেত্রে ড্রেসিং করতে সল্ট ওয়াটার, সেটা নর্মাল স্যালাইন আর কি, সেটা ইউজ করি। গরম জল দিয়ে, গরম জল গার্গিল তো আমরা করেই থাকি। তো এইগুলোর একটা ইউজেস ডেফিনেটলি রয়েছে। নেক্সট স্যার ভিনিগার, ভিনিগারও তো সবার বাড়িতেই থাকে। হ্যাঁ, ভিনিগারও মোটামুটি অনেকেই ব্যবহার করেন। ভিনিগারের বিভিন্ন রকম টাইপস থাকে, হোয়াইট ভিনিগার, ব্ল্যাক ভিনিগার, বিভিন্ন রকম অ্যাসিড সিডার ভিনিগার, যে অ্যাপেল সিডার ভিনিগার যেগুলো থাকে। এবার এইগুলোর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে। অ্যাসিটিক অ্যাসিড বলা হয় যে অ্যাটলিস্ট 4% থাকা উচিত তার থেরাপিউটিক গুণ পাওয়ার জন্য। আমরা ভিনিগারকে খুশকির জন্য, ড্যান্ড্রাফের জন্য যেরকম কোনো কোনো সময় ইউজ করা হয়, ভিনিগারকে কোনো কোনো ক্ষেত্রে চুলের যে উকুন থাকে, উকুনটা মেরে যাওয়ার পর যে ডিমগুলো আটকে থাকে সেটা ছাড়ানোর জন্য ভিনিগারের সোপ ইউজ করা হয়। ভিনিগারকে কিটোকোনাজল শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে শিউলির জন্য ইউজ করা যায় অ্যাজ এ বডি ওয়াশ। ওটাকে আমরা অনেক সময়তে গ্রিন নেল সিনড্রোম বলে একটা রোগ থাকে, নখ কালো হয়ে যায়। ফিমেল যারা ওয়ার্কার থাকেন বা রেস্টুরেন্ট ওয়ার্কার থাকেন, তাদের নখের নিচে সিউডোমোনাস ব্যাকটেরিয়াতে একটা রং তৈরি করে, পায়োসায়ানিন বলে। তাতে ওই ভিনিগারে কিন্তু সোপ ইউজ করা হয়। 1 চামচ ভিনিগারে 5-6 চামচ জল নিয়ে যদি ডোজ একবার করে 2-5 মিনিট সোপ করা যায়, তাহলে ওই পিগমেন্টটা কিন্তু নষ্ট হতে হেল্প করে। ভিনিগার খুব কাজের জিনিস। পায়ের ক্ষেত্রে, নখের ইনফেকশনও তাই। যখন অ্যান্টিফাঙ্গাল ইউজ করা হয় তার আগে ভিনিগার দিয়ে ওয়াশ করে নেওয়ার পর লাগালে বেশি ভালো কাজ হয়। তারপর ধরুন হলুদ, হলুদটা এটা কিভাবে কাজ করে স্কিনের জন্য? হলুদের অনেক অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, পিগমেন্ট কমাতে হেল্প করে, ইনফেকশন কমাতে হেল্প করে। তবে হলুদ শুধু লাগানো নয়, হলুদ কিন্তু কাঁচা হলুদ খেলেও অনেক উপকার হয়। কাঁচা হলুদ আমরা অনেক সময়তে খালি পেটে খেলে, বা যদি এমনকি এটাও দেখা যায় যে আমরা যখন আইসো ট্রিটমেন্ট বলে যে ট্রিটমেন্টটা ইউজ করি, তাতে ট্রাইগ্লিসাইড বেড়ে যাওয়ার রিস্ক থাকে, তাতে হলুদ খেলে সেটা অনেকটা কম বাড়ে, খুব বেশি বাড়ে না। রং পিগমেন্টেশন করার জন্য হলুদের বেশ কাজ আছে। উন্ড হিলিং এর ক্ষেত্রেও হলুদের অনেক কাজ রয়েছে। স্যার হেয়ারের ক্ষেত্রে পেঁয়াজের রসটা কতটা কার্যকর? হ্যাঁ, অনিয়ন শ্যাম্পু তো প্রচুর বাজারে চলে, কিন্তু এটা সবটা কিন্তু মানে তুক্কাবাজি নয়, এর একটা বেসিক কাজ রয়েছে। অনিয়ন অ্যালোপেসিয়া এরিয়াটা বলে, বা চুসি পোকা বা টাক পোকা বলে যে রোগটা থাকে, তাতে অনিয়নের রস একটা কাজ করে। কারণ ওর মধ্যে কিছু ইনফ্লামেটরি কিছু কিছু প্রোডাক্ট আছে, কিছু কিছু কেমিক্যালস থাকে অনিয়নের মধ্যে, যেটা চুলের মানে স্ক্যাল্পের গোড়ায় লাগালে, চুলের গোড়ায় লাগালে একটা অ্যালার্জিক রিয়াকশন সৃষ্টি হয়, ইরিটেন্ট রিয়াকশন সৃষ্টি হয়। সরি, অ্যালার্জিক নয়, ইরিটেন্ট রিয়াকশন সৃষ্টি হয়। এই ইরিটেশন যে রিয়াকশনটা ইভোক করা হচ্ছে, সেটা অ্যালোপেসিয়া এরিয়াটাকে হেল্প করে। মানে অ্যালোপেসিয়া এরিয়াটা হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অ্যাবনর্মালি কাজ করছে, নিজের চুলটাকে নষ্ট করে দিচ্ছে। তো আমি যদি সেখানে অন্য একটা অ্যালার্জিক রিয়াকশন সৃষ্টি করতে পারি, ইরিটেন্ট রিয়াকশন সৃষ্টি করতে পারি, যে বডির যে লিম্ফোসাইট সেটা চুলটাকে ছেড়ে তার পেছনে ধাবিত হচ্ছে, তাহলে চুলগুলো ছেড়ে দেয়, তখন ওইগুলোতে আবার চুল আসে। তো এটা, এর পেছনে স্টাডিজও রয়েছে। দিনে 2বার করে পেঁয়াজের রস লাগালে 2-3 মাস অনেক সময়তে অ্যালোপেসিয়া এটা সেরে যায়। না, নর্মাল হেয়ারে লাগিয়ে কোনো বেনিফিট হবে না, সেখানে তো ইনফ্লামেশন আমি চাইছি না। এখানে চাইছি ইনফ্লামেশন হোক, ইনফ্লামেশন করে রোগটাকে সৃষ্টি করা হচ্ছে। নরমালি কোনো কাজ হয় না, এমনি চুলে লাগালে। না, তাতে কোনো কিছু এসে যায় না, কোনো লাভ হয় না। স্যার সিরামটা তো আমরা এখন ঘরোয়া জিনিস হিসেবে ব্যবহারের মধ্যে নিয়ে ফেলেছি। এটা তুমি ঠিক খুব ভালো পয়েন্ট আউট করেছো। সেরাম তো আমাদের এখন ঘরোয়া প্রোডাক্টের মতোই হয়ে গেছে, সবাই জনে জনে সেরাম লাগাচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেরামটা কিন্তু অন্যান্য ক্রিম, লোশন, সলিউশনের মতোই একটা
প্রোডাক্টের ভেহিক্যাল মাত্র, প্রোডাক্টের ফর্মুলেশন মাত্র। সেরাম মানে কিছু স্পেশাল ব্যাপার নয়। আমরা কি বিভিন্ন রকমের প্রোডাক্ট একটা হাই স্পেসিফিক কনসেন্ট্রেশনে সেরামের মাধ্যমে দিচ্ছি। সেটা রেটিনল হতে পারে, হাইলোনিক অ্যাসিড হতে পারে, ভিটামিন সি, নিয়াসিনামাইড, বিভিন্ন রকম প্রোডাক্ট হতে পারে। তো কোন সেরাম কার জন্য সেটা না জেনে লাগালে যেরকম ভাবে প্রোডাক্টের ঘরোয়া প্রোডাক্টেরও ভালো খারাপ দিক আছে, সেরামেরও সেরকম রয়েছে। তো সেই প্রোডাক্টটা নিয়ে আমরা পরবর্তীকালে ডিসকাস করতে পারি। আজকের ভিডিওতে সেটা করা হয়তো মুশকিল হবে, তো নেক্সট দিন আমরা সেটা আলোচনা ঠিক করব। আছে, তাহলে আমাদের নেক্সট পডকাস্টের এই বিষয়টাই হবে যে কোন স্কিনের জন্য সিরাম কতটা কার্যকর, কি হ্যাঁ। হিসাবে আমরা সেটাকে চুজ করব। ঠিক আছে। আর আপনাদেরকে বলবো যে আপনারা এই মানে হোম রিমেডিস গুলো আপনারা ট্রাই করতেই পারেন, তবে সেটা প্রপার ওয়েতে করবেন। আর যদি কোনো প্রবলেম হয় তার জন্য, তাহলে অবশ্যই একবার ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট এপিসোডে। সকলে সুস্থ থাকবেন, অবশ্যই স্কিনের কেয়ার করবেন। নমস্কার। নমস্কার।